বাইরে বৃষ্টি পড়ছে, অঝোর ধারায় বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে ঘরের আসবাব, জানলার সমস্ত পর্দাগুলোকে। কিন্তু অন্তরঙ্গ ভালোবাসার ডোরে আবদ্ধ হওয়া দুটো প্রাণীর সেদিকে কোনো খেয়াল নেই। তারা তখন লীন হয়ে গেছে একে অপরের মধ্যে। সদ্য যৌবনের চৌকাঠে পা রাখা মেয়েটি যেমন নিজেকে হারিয়ে ফেলেছে আদিম কামনার অতল স্পর্শী গহ্বরে, তেমনি ছেলেটিরও আর নিজেকে আটকে রাখার মতো ক্ষমতা নেই। তারা দুজনেই চায় তখন পরিতৃপ্ত হতে। ভাবসাগরে ডুবে থাকা দুজনেই তখন মত্ত, একে অপরের শরীরকে মুঠিত করে নিজেদের তৃপ্ত করতে। ডুয়ার্সের একটা জঙ্গলে এরিয়ায় একটি বাড়ি, গেস্ট হাউস বলা যেতে পারে। অনুশ্রী তার দাদা বৌদি ও মাকে নিয়ে এখানে থাকে সেই জন্ম থেকেই। কিন্তু বর্তমানে সে এই বাড়িতে একা, কারণ তার দাদা বৌদি ও মা কোচবিহারে পুজো দিতে গেছে। এমতাবস্থায় প্রায় ফাঁকা বাড়িতে এসে উপস্থিত হয় একটি মেয়ে, তিথি, তার বন্ধু। তিথি বর্ধমানে থাকে, অনেকদিন ধরে আসার জন্য বলেছিল অনুশ্রী, কিন্তু বর্ধমানের একটি নামী কলেজে চাকরিরতা তিথি আসতে পারছিল না। প্রায় 2 বছর পর 5 দিনের ছুটি ম্যানেজ করে অনুশ্রীর কাছে এসেছে সে। মিলনের প্রথমটা আনন্দমূলক হলেও হঠাৎ আসা একটি খবরে তাদের আনন্দটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এখন নিস্তব্ধ জঙ্গুলে এলাকার মাঝে দুই বান্ধবী মনমরা হয়ে বসে রয়েছে। বর্তমানে ডুয়ার্সের জঙ্গলের মধ্যে থেকে এক নিশাচর পাখির রাতের নিস্তব্ধতা ভেদ করা কর্কশ ডাক আর শিয়ালের হিম শীতল কণ্ঠের চিৎকার ছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। হ্যাঁ রে তিথি, শুভেন্দুকে ফোনে পেলি? এরকম একটা ঘটনা, আমাদের 4 জনের মধ্যে একজনের এমন একটা অবস্থা, সেটা যে জানাবো, দেখ তেরিকা বুকটা পড়ে গেল, ভাল লাগে না আমার। এই তিথি, শুভেন্দুকে একটু কল কর না। অনেকবার করলাম, কন্টিনিউ আনরিচেবল আসছে। কোথায় ফোনটা রেখেছে কে জানে। ধুর, এই বিপদের সময় ওকে বেশি করে দরকার, অথচ ওর কোনো খবরই নেই, ভাল লাগে না আমার। ওর কিন্তু কোনোদিন এমন হয় না জানিস। আর যাই হোক, ওকে অ্যাটলিস্ট ফোনে পাই। আশ্চর্য। এই দাঁড়া তো, আমার ফোন থেকে একটু দেখি। এই তুই চাটা খা না। ধুর, সেই এক কথা। জানিস, খুবই রহস্যময় ঘটনাটা। সায়ন অত রাতে ওই খালের ধারে কি করছিল বলতো? যে জীবনে ভয়ের চোটে সন্ধ্যের পর ব্রিজের ধার কাছ মারাতো না, সে অত রাতে ব্রিজের উপরে বাইক নিয়ে কি করছিল? না, আমার মাথায় কিছুতেই কিচ্ছু আসছে না।
আচ্ছা অনু, কাল আমরা যাচ্ছি তোরা হাসপাতালে? হুম, সেটাই ভাবছি জানিস। গেস্ট হাউসে বেশি গেস্ট না থাকলেও লামা কি পুরোটা সামলাতে পারবে? দাদা থাকলে তো কোনো কথাই ছিল। কি হলো? একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল তিথির শির দ্বারা বেয়ে। কেউ যেন আছে বাইরে। শুকনো পাতার উপর খসখস শব্দ হয়ে চলেছে ক্রমাগত। শব্দটা অনুরও কানে পৌঁছেছে এবার। ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া তিথির মুখের দিকে তাকানোর সাথে সাথেই সেই পুরনো ভয়টাও মনে জেঁকে বসলো অনুশ্রীর। মনে পড়ে গেল আজ থেকে 7 বছর আগে এইরকমই একটা রাতে ঘটে যাওয়া এক চরম ভয়ঙ্কর ঘটনা। অনুশ্রীর বয়স তখন 18 পেরিয়েছে। ডুয়ার্সে ওদের গেস্ট হাউসে আসে একটি যুবক। ছেলেটির নাম সুপ্রদীপ। মধ্যবয়সী সুন্দর সুঠাম চেহারার এই ছেলেটির প্রতি যে কোনো মেয়ে অতি সহজেই আকর্ষিত হতে পারে, সেটা নিঃসন্দেহেই বলা যেতে পারে। ফলত প্রকৃতির স্বভাবসিদ্ধ নিয়মেই সদ্য যৌবনে পা রাখা অনুশ্রী অতি সহজেই আকৃষ্ট হয় সুপ্রদীপের প্রতি। সুন্দরী লাবণ্যময়ী যুবতী অনুশ্রী তার প্রতি বেশ আকৃষ্ট হয়েছে, সেটা সুপ্রদীপ ভালো করেই বুঝতে পেরেছিল। তাই সেও ব্যাপারটা বাড়তে দিল। আসলে অনু জানতো না সুপ্রদীপের নামে একটা গুজব ছড়িয়ে আছে তার বন্ধু মহলে। সেটা হলো ওর স্বভাবটা নাকি খুব ভালো ছিল না। কলেজে পড়তে বা অফিস কলিগের মধ্যে বেশ বদনাম ছিল ওর, প্লে বয় বলে। কিন্তু চার্মিং হ্যান্ডসাম ছেলেটার সান্নিধ্য পেতে মেয়েরা যেন হামলে পড়ে। বহুবার হয়েছে এমন ঘটনা। কিন্তু ডুয়ার্সের এই ছোট্ট কটেজের এই মেয়েটাকে দেখে সেও যেন একটু বিমোহিত হয়ে পড়েছিল এবার। সুপ্রদীপ দেখল কেমন যেন একটা সহজাত অপূর্ব সৌন্দর্য আর নৈসর্গিক লাবণ্য ছড়িয়ে আছে মেয়েটার ওই রূপে। যে সুপ্রদীপ প্লেবয় নামে কুখ্যাত, যে সুপ্রদীপের চরিত্র কালিমা লিপ্ত, সেও যেন এবার ধীরে ধীরে অন্তরঙ্গ হতে শুরু করলো অনুশ্রীর সঙ্গে। অনুশ্রীর বাবা মা খুব উন্নাসিক ছিলেন না। তারা মেয়েকে বন্দিনী নয়, স্বাধীনভাবে চলাফেরা করে বাঁচতে দিয়েছিলেন। তারা জানতেন এই গেস্ট হাউসে নানান জায়গা থেকে বিচিত্র সব মানুষের সমাগম হয়। তাদের চিন্তাধারা, রুচিবোধ আর বিশেষত চরিত্রের মধ্যে একটা বৈসাদৃশ্য যে থাকবে, সেটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু অনুর বাবা মা চাইতেন সে স্বাবলম্বী হয়ে উঠুক, কারোর উপর নির্ভরশীল যেন না হতে হয় কখনো তাকে। তাদের বিশ্বাস ছিল তাদের মেয়ে কোনো খারাপ কাজ বা অপ্রীতিকর কোনো কাজে লিপ্ত হবে না, যেটাই তাদের বাবা মার সম্মানহানি ঘটে। কিন্তু তারা এতটা বিশ্বাস না করে একটু হলেও যদি রাশ টানতেন বা সামান্য নজরে রাখতেন, তাহলে সদ্য যৌবনে পা দেওয়া অনু এত বড় বিপদে হয়তো পড়ত না। শুভ্রদীপের দিক থেকে অনুচ্চারিত সম্মতি পেয়েই একে অপরের অত্যন্ত কাছে চলে এসেছিল অনুশ্রী। বিভিন্ন জায়গায় ঘোরা, একসাথে খাওয়া, এমনকি নিজেদের মনের ভাবও আদান প্রদান করতে থাকে নিত্য নৈমিত্তিকভাবে। নিজের সুখ দুঃখ, ভালো লাগা মন্দ লাগা তারা একে অপরকে বলতে লাগলো নির্দ্বিধায়, নিঃসংকোচে। জানো অনু, আমার না একটা বাজে বদনাম আছে চারিদিকে। আমি নাকি মেয়েদের মন নিয়ে খেলে বেড়াই, কিন্তু সকলে আমার মেয়েদের সাথে ঘোরাটাই দেখে। তাদের মধ্যে কি খুঁজি সেটা দেখে না, জানো তো, সেটা দেখে না। আচ্ছা শুভ্র, খুঁজলেই কি সবকিছু আদৌ পাওয়া যায়? যায় না বুঝি? তাহলে আমরা সবাই যে ভগবানকে খুঁজে বেড়াই, তার সান্নিধ্য যাই, পাই কি? না, সবাই পাই না। কিন্তু তুমি কি জানো এই খোঁজার অনুভূতিটা ঠিক কতটা গভীর? আমিও তাই খুঁজি এমন একটা মন যে আমায় আপন করে নেবে, আমার সব দোষ, আমার সব খারাপ দিকগুলো শুধরে ভালো করে দেবে। কিন্তু শুভ্র, তুমি তো খারাপ নও। তোমাকে এমন কথা কে বললো শুনি? আমার বাবা। তোমায় তো আগেই বলেছিলাম আমার মা নেই।
বাবা আমায় কোনোদিন তেমনভাবে ভালোই বাসেনি। সে সারাদিন অফিস আর নিজের কাজ নিয়েই বিজি থাকতো। আমি কেমন আছি সেটা খবর নেওয়ার তার দরকারই পড়েনি কোনোদিন। ইস, জানো অনু, হুম, বাবা আমায় মা মারা যাওয়ার জন্য দোষী ভাবে। কেন? আসলে কি বলতো, মায়ের প্রেগনেন্সি নিয়ে কিছু কমপ্লিকেশনস ছিল। ও, এটা জানা সত্ত্বেও আমার মা কোনো বাধা শোনেনি। আমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়েই সব শেষ। ছোটবেলা থেকেই আমি বোর্ডিংয়ে থেকেই মানুষ হয়েছি। জানো, আমার মাকে বাবা প্রচণ্ড ভালোবাসতেন এবং ইনফ্যাক্ট এখনো বাসেন হয়তো। কিন্তু এসবের মাঝে আমার ছোটবেলাটাই হারিয়ে যায়। কিন্তু অনু, আমি যে প্রতিটা মেয়ের মাঝে সেই স্নেহময়ী হাতের স্পর্শ পেতে চাই, যা আমি চেয়েছি এতদিন, কিন্তু পাইনি কোনো কালেই। দেখো শুভ্র, আমি আমি জানি না, আমি জানি না যে আমরা আদৌ সারা জীবন একসাথে থাকতে পারবো কিনা, কিন্তু কিন্তু আমি এটা জানি যে আমি যত দিন বেঁচে থাকবো তুমি আমার সাথে থাকবে। আমি আমি তোমায় আগলে রাখতে চাই। আমি আমি সারাটা জীবন তোমায় আগলে রাখতে চাই। আমার ভালোবাসার পরশে তোমায় শক্ত করে বেঁধে রেখে দেব আমার কাছে। থাকবে শুভ্র আমার কাছে? শুভ্রর দুটো চোখ তখন আর্দ্র হয়ে উঠেছে। ঝাপসা লাগছে অনুশ্রীকে। তার ইচ্ছে করছে কাঁদতে, প্রচন্ড চিৎকার করে গলা ফাটিয়ে কাঁদতে, কারণ সে যে ভালোবাসার কাঙাল। অনুর হাতটা নিজের হাতের মধ্যে শক্ত করে চেপে ধরল শুভ্র। এটাই তো চাইছিল। এই ভালোবাসাটার জন্যই তো এত মেয়ের সাথে ঘুরেছে সে, কিন্তু পায়নি। রাত গভীর হলো। গেস্ট হাউসে অনুর ঘরের জানালার পর্দা উড়ে যাচ্ছে হিম শীতল হাওয়ায়। বিদ্যুৎ চমকে উঠল, সাথে পড়ল প্রচন্ড জোরে একটা বাজ। চমকে উঠে শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরল অনুশ্রী। বাইরে বৃষ্টি নেমেছে। অঝোর ধারায় বৃষ্টি ভিজিয়ে দিচ্ছিল ঘরের সব আসবাব, জানালার সমস্ত পর্দাগুলোকে। কিন্তু অন্তরঙ্গ ভালোবাসার ডোরে আবদ্ধ হওয়া দুই প্রাণী সেদিকে কোনো খেয়াল নেই। তারা যখন লীন হয়ে গেছে একে অপরের মধ্যে, সদ্য যৌবনের চৌকাঠে পা রাখা অনুশ্রী যেমন নিজেকে হারিয়ে ফেলেছে আদিম কামনার অতল স্পর্শী গহ্বরে, তেমনি শুভ্ররও আর নিজেকে আটকে রাখার মতো ক্ষমতা নেই। তারা দুজনেই চাই পরিতৃপ্ত হতে। যে মানুষটার বুক ছোট থেকে শুষ্ক ফুটি ফাটা হয়ে আছে ভালোবাসার জন্য, সে যখন সেই স্বর্গীয় ভালোবাসার কাঙ্ক্ষিত স্পর্শটা পায়, আর কি পারে সে নিজেকে আটকাতে? অনুশ্রী আর শুভ্রদীপ তখন ডুবে গেছে সেই ভাবসাগরে, এবং দুজনেই তখন মত্ত একে অপরের শরীরকে মথিত করে নিজেদের তৃপ্ত করতে। জ্ঞান যখন হলো, অনু বুঝতে পারল মুহূর্তের আবেগে তারা করে ফেলেছে একটা চরম ভুল। হয়তো তাদের আরো সংযত হওয়া উচিত ছিল, কিন্তু না, সেটা তারা বুঝতে পারেনি। যা হবার হয়ে গিয়েছে, কিন্তু এরপর কি করবে তারা? অনু সজল চোখে তাকালো শুভ্রর দিকে। ওর মনে কি চলছে সেটা বুঝতে বাকি রইল না ওর। মুহূর্তে ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না অনু, জানি আমরা হয়তো ভুল করেছি, কিন্তু আমি তোমায় সত্যি ভালোবাসি, বিশ্বাস করো, সত্যি ভালোবাসি। দেখো, আমি ঠিক ফিরে আসবো তোমার কাছে। তোমাকে যে আমার খুব দরকার। সারা জীবন তো থাকতে হবে তোমায় আমার সাথে। আগলে রাখবে বলেছিলে না আমায়, মনে আছে? কিন্তু সহসা তাদের কথায় ছেদ পড়েছিল। গেস্ট হাউসের পিছনে একটু দূরেই ছিল ঘন জঙ্গল। সেখান থেকে আসছে খসখস করে কিসে যেন চেনা শব্দ। মানুষ, কোনো জন্তু হতেই পারে। অনেক সময় চিতাবাঘ ঢুকে পড়ে এই গেস্ট হাউসের এরিয়ায়। চুপচাপ শিকার করায় চিতাবাঘ মহা ওস্তাদ। ওদের ভুলটা ভাঙতে সময় লাগলো মাত্র কয়েক মুহূর্ত। দেখলো দুটো আলোর রেখা
আস্তে আস্তে অন্ধকারের বুক চিড়ে ঢুকে যাচ্ছে গভীর জঙ্গলের অভ্যন্তরে। শুভ্রদীপের ব্যাপারটা বুঝতে বেশি সময় লাগলো না। জঙ্গলের মধ্যে কারা যাচ্ছে? আসলে সে এখানে এসেছিল ছদ্মবেশে এবং ধরার চেষ্টা করছিল এক চোরা চালানকারীর গ্যাংকে, যারা গোপনে হাতির দাঁতের বিজনেস করে। সরকারের পক্ষ থেকে গোপনে নিয়োগ করা হয়েছিল তাকে, তাই কেউই জানতো না শুভ্রর আসল পরিচয়। তাড়াতাড়ি তৈরি হয়ে রিভলভার নিয়ে সে এগিয়ে এসে দাঁড়ালো গেস্ট হাউস থেকে জঙ্গলে ঢোকার রাস্তার সামনে। কিন্তু অনুশ্রীর অবচেতন মন কিছুর আওয়াজ দিচ্ছিল হয়তো, তাই শুভ্রদীপের বেরোনোর পরপরই নাইট গ্রাউন্ডটার ওপর একটা চাদর জড়িয়ে সেও পিছু নিল তার। আজ বুঝতে পারে সে যদি না বেরোতো দুটো মারাত্মক ঘটনার সাক্ষী হতে হতো না হয়তো। জঙ্গলের অন্ধকার রাত্রি, চারিদিকে নানান জীবজন্তুর ডাক ভেসে আসছিল। শুকনো পাতার উপর অতি সন্তর্পণে পা ফেলে ফেলে কিছু দূর এগোতেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল সে। এ কি দেখছে সে? কয়েক মুহূর্তের জন্য নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না অনুশ্রী। দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে সভয়ে তাকিয়ে দেখল তার এক ভালোবাসার মানুষ রিভলভার তাক করে দাঁড়িয়ে আছে আর এক ভালোবাসার মানুষের মাথায়। অর্থাৎ যাকে অনুশ্রী এতদিন দেখে বড় হয়েছে, যাকে সব ভালো খারাপের বন্ধু ভেবেছিল, তার জন্মদাতা বাবা স্বয়ং রয়েছে রিভলভার তাক করে শুভ্রদীপের মাথা লক্ষ্য করে। আশেপাশে কিছু মানুষ শুভ্রর হাত ধরে হাঁটু মুড়ে বসিয়ে রেখেছে মাটিতে। কিন্তু এই দৃশ্য স্থায়ী হলো মাত্র কয়েক সেকেন্ড। একটা নিষ্ঠুর হাসি ছড়িয়ে পড়ল অনুর বাবার মুখে, আর পরক্ষণেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চালিয়ে দিল গুলিটা শুভ্রদীপের মাথা লক্ষ্য করে। কাটা কলা গাছের মতো মাটিতে পড়ে গেল শুভ্রর নিথর দেহটা। অনুশ্রী একটা তীব্র চিৎকার করতে গিয়েই মুখে হাত চাপা দিয়ে কোনো রকমে আটকালো নিজেকে। তারপর নিষ্ঠুর ওই লোকটা, যাকে অনু নিজের বাবা বলে চিনত, তার নির্দেশে শুভ্রর শরীরটাকে পুঁতে দিল মাটির তলায়। চুপচাপ নিজেকে বাঁচিয়ে ওখান থেকে বাড়ি চলে এসেছিল অনুশ্রী। ওর বাবা যে একজন পোচার ভাবতেই পারেনি সে। না, এখন তো শুধু একজন পোচার নয়, সে একজন নৃশংস খুনি, যে তার মেয়ের ভালোবাসার মানুষটাকে নির্মমভাবে খুন করে মাটির তলায় পুঁতে দিয়েছে। এমন সময় কয়েকটা তীব্র বিদ্যুৎ রেখা ফালা ফালা করে চিরে দিয়ে গেল নিকষ অন্ধকার আকাশটাকে। মেঘের গম্ভীর ডাক কানে এসেছে অনুশ্রীর। মুখ তুলে তাকালো সে উপর দিকে। তার মনে যেমন ঘনিয়েছে ঘৃণা, অবিশ্বাস আর অব্যক্ত রাগের মেঘ, গোটা আকাশটাও যেন তারই নমুনা মাত্র। সত্যি কি বিচিত্র! মানুষ প্রকৃতি দীর্ঘদিন একসাথে থাকার পরেও, অজস্র ভালো মুহূর্ত কাটানোর পরেও এক নিমেষে কেমন অচেনা অজানা লাগে সেই মানুষটাকে। একটু আগেই সে কত সুখ স্বপ্ন বুনেছিল শুভ্রদীপের বুকে শুয়ে, আর এখন কেউ যেন প্রবল আক্রোশে এক নিমেষে সেটা মুছে সাফ করে দিয়েছে একটা সামান্য রাবার দিয়ে। কোনটা সত্যি তবে? এখন সে যেটা অনুভব করছে, যে ঝড়টা মনে উঠেছে, সেটা না একটু আগে উপভোগ করার সেই মুহূর্তগুলো? সুখ সত্যি বড় বড় বেশি ক্ষণস্থায়ী। একটা বিষাদ ঘন দীর্ঘশ্বাস উঠে এলো অনুশ্রীর বুকের গভীর থেকে। বৃষ্টি নামলো অঝোর ধারায়। অনুশ্রী দাঁড়িয়ে আছে চুপচাপ, নিশ্চল পাথরের মূর্তির মতো। গায়ের চাদরটা মাটিতে পড়ে গেছে কখন। বৃষ্টির জলে ভিজে যাচ্ছে পরনের গ্রাউন্ডটা, কিন্তু সেদিকে খেয়াল নেই অনুর। বৃষ্টির জল গড়িয়ে নামছে তার মুখ বেয়ে, কিন্তু সে জানে সেটা শুধুমাত্র বৃষ্টির জল নয়। সেখানে মিশে আছে 18 বছর বয়সী এক নিষ্পাপ ফুলের মতো মেয়ের বুক ভরা কান্নার জল, যে সদ্য হারিয়েছে তার নিজের জীবনের দুজন ভালোবাসার মানুষকে। এর পরের ঘটনা সত্যিই খুব কষ্টকর ছিল অনুশ্রীর কাছে। নিজের সমস্ত দুঃখ আর হতাশার পাহাড়কে সরিয়ে রেখে সে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল নিজের বাবাকে।
শুভ্রর বডিটাও উদ্ধার করে ওর বাড়িতে খবর দেওয়া হয়েছিল। কিন্তু শক পেল একটা জিনিস দেখে। শুভ্র বলেছিল ওর বাবা ওকে ভালোবাসে না, কিন্তু আদপে সেটা বাস্তব নয়। শ্মশানে শুভ্রর বাবার সেই বুক ফাটা কান্না দেখে কে বুঝবে এই মানুষটাই নিজের ছেলেকে দূরে সরিয়ে রেখেছিল ইচ্ছাকৃতভাবে। সত্যি কত বিচিত্র মানুষ প্রজাতিটা, তাই না? অনুশ্রীর বাবার যাবজ্জীবন জেল হয়, আর অনু কলকাতায় এসে ডুবিয়ে দেয় নিজেকে পড়াশুনোর জগতে। সেখানেই আলাপ হয় তিথি, শুভেন্দু আর নয়নের সাথে। কেমন করে কে জানে ভালো বন্ধু হয়ে উঠল ওরা চারজন। দীর্ঘ 7টা বছর পরে কেন সেই পুরনো কথাগুলো এক লহমায় মনে পড়ে গিয়েছিল অনুশ্রীর। তিথির প্রবল এক ধাক্কায় সম্বিত ফিরল ওর। চমকে উঠে শুনল সেই খসখস শব্দটা এখনো হয়ে চলেছে। শব্দ? কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। দূর, ও বাইরে শিয়াল টিয়াল হবে হয়তো। যা জঙ্গলি এরিয়া, সব সময় কিছু না কিছু আসতে থাকে। তোর মনের ভুল, বুঝলি? দেখ, এত চিন্তা যদি... ওই আবার, এ তো কাশির শব্দ। অনু, আমি ভুল নই। বাইরে নিশ্চয় কেউ আছে যে আমাদের কথা চুপচাপ শুনছে। তুই দেখ না, দূর, আমার আর ভালো লাগছে না। আরে বাবা, এটা জঙ্গল, কত রকমের জন্তু জানোয়ার আছে, ওরাই হয়তো ঘোরাঘুরি করছে। তুই এত ভয় পাস না তো। অনু শোন, কোনো জন্তু চলাফেরা করলে না তার শব্দ ওই মানুষের কাশির মতো হয় না, বুঝেছিস? বাইরে নিশ্চয়ই কিছু আছে। আমার কিন্তু একদম ভালো লাগছে না ব্যাপারটা। আমার খুব ভয় করছে রে অনু। তুই যা না, যা না প্লিজ, যা গিয়ে দেখ না কি আছে বাইরে। তিথি, তিথি, এমন করছিস কেন তুই? হ্যাঁ, তুই তো আগে এরকম এতটা ভীত ছিলিস না। আচ্ছা 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 আচ্ছা, কাম ডাউন, কাম ডাউন, আমি দেখছি। কোথায় কোথায় দেখ তো, কিছু আছে? হ্যাঁ, তুই আয়, তুই এদিকে আয়, তুই এইদিকে এসে দেখ। কিন্তু আমি যে শুনলাম, তাহলে? বললাম জঙ্গলে এলাকা, এইসব শব্দ হতেই পারে। তুই বেকার টেনশন করছিস, জানিস তো। তুই শুভেন্দুকে... কে কে ওখানে? আরে দরজাটা খুলতে মেয়ে দুটো, আমি শুভেন্দু। এবার সত্যিই মাথাটা গরম হয়েছে অনুর। এত মহা বদমাইশ ছেলে দুটো মেয়েকে বেমক্কা ভয় দেখিয়ে দিয়েছিল। অনু একা নয়, তিথিও রাগে গজরাচ্ছে তখন। তারপর দ্রুত গিয়ে দরজার পাল্লাটা খুলতেই হুড়মুড় করে ঢুকে পড়ল শুভেন্দু। কিরে, কতক্ষণ লাগে দরজা খুলতে? আরেকটু হলেই দরজাটাই ভেঙে ফেলতাম। কি হলো, মারছিস কেন? রে, এই মরকট, এইভাবে কেউ ভয় দেখায় কাউকে? হ্যাঁ, আর একটু হলে না। বাপরে! আরে আরে মারছিস কেন? এক ডাকে তো তোদের কথা কানে যায় না। উফ, হাতে কি জোর হয়েছে রে। মারি, গালটা ফেটে গেল বোধহয়। জিম টিম করছিস নাকি রোজ? হ্যাঁ, জ্বলিয়ে দিল গালটা। ফেটে যায়নি, রক্ত বেরোয়নি, কিন্তু এইবার আমি সেটা করব। বললাম না, এক ডাকে কথা কানে যায় তোদের। হ্যাঁ, তা বলে তুই ওইভাবে দরজায় নক করবি? হ্যাঁ, উফ, এখনো আমার বুকের ভেতরটা ধড়াস ধড়াস করছে। দেখ। এই কোথায় রে? দেখি দেখি, দেখা না, দেখি দেখি আমি একটু। এই মরকট, হ্যাঁ, তোর ফোনটার কি হয়েছে? তোর ফোনটার কি হয়েছে? হ্যাঁ, কোন ঘাটেতে দিয়ে এসেছিস ফোনটাকে তুই? হ্যাঁ, তোর ফোন করলে লাগে না কেন রে? হ্যাঁ, এটা আমার কান, এটা আমার কান। ইলাস্টিক নয় যে এটাকে টেনে বড় করবি। উফ, আরে লাগছে। ছাড় তো। উফ, ওরে বাপরে বাপ। উফ, জ্বলিয়ে দিল কানটা। আরে আমার ফোনটা ওই পড়ে পড়ে ডেড হয়ে গেছে। ও চলছে না। কানটা জ্বলিয়ে দিলি তুই। তাহলে তুই জানলি কি করে যে আমরা এখানে আছি? কেন? ফেসবুক। ফেসবুক? হ্যাঁ, ফেসবুক। কেন, তুই জানিস না? আরে তিথি তো কালকেই আপডেট দিয়েছিল বিকেল বেলার দিকে। হ্যাঁ, সেখান থেকেই তো জানলাম। আরে লিখেছিল না, মিস শুভ অ্যান্ড সায়ন থাকলে কি ভালোই না হতো, তাই তো চলে এলাম। কিন্তু এখন তোর এখানে থাকার চেয়ে সায়নের কাছে থাকাটাই বেশি জরুরি। তোর এখন হাসপাতালে থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। ইয়েস, অবভিয়াসলি তোর সায়নের কাছে থাকাটা দরকার ছিল। আরে আরে আমি দেখলাম ওদের সাথে অনেকেই রয়েছে। আমি এবার থেকে আর কি করবো বল?
তাই তোদেরকে নিতে চলে এলাম। আর তাছাড়া একটা কাজও পেন্ডিং ছিল, সেটাও। সবাই আর তুই এক নয়, ও আমাদের সকলের বেস্ট ফ্রেন্ড। আর তুই তুই ওকে ওখানে রেখে তুই একা চলে এলি। আমরা দুজনে ঠিকই চলে যেতে পারতাম। এই সরি 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 রে, আর হবে না, আর হবে না। এই 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 প্লিজ, এই লাস্ট টাইম, এটাই লাস্ট টাইম, ক্ষমা করে দে। আর আর কোনো দিন হবে না, এইরকম কাজ কোনো দিন আর করবো না রে ভাই। আচ্ছা হয়েছে, ও এখন কেমন আছে রে? আরে আমি যখন দেখলাম তখনও সেন্সলেস ছিল। মাথায় একটা গভীর ক্ষত হয়েছে, ব্যান্ডেজ করে পেন কিলারও দিয়েছিল, আর বাঁ হাতটা ভেঙে গেছে রে। সত্যি সত্যি ছেলেটা খুব কষ্ট পাচ্ছে, খুব খুব। আচ্ছা শুভেন্দু, কি করে এমন হলো রে? তুই কিছু জানিস? আরে ওর দাদা তো বললো কাল রাতে কার যেন একটা ফোন আসে, ফোনে বেশ কিছুক্ষণ কথাও হয়। এই ও এমনিতেই সন্ধ্যেবেলা খুব একটা বেশি বেরোতো না, আর দরকারি বা কি বল, বাড়ির নিচে অত বড় স্টেশনারির দোকান, ভালো ব্যবসাও হয়, তাই প্রয়োজন না হলে কোথাও যেত না। আরও একটা কারণ ছিল যদিও, কোনো জায়গায় যেতে হলে ব্রিজের ওপর দিয়ে যেতে হতো, আর ও ওখান দিয়ে যেত না, কারণ ব্রিজের পরেই ছিল একটা শ্মশান। আর মফস্বল এলাকায় জানিস তো ভূত প্রেতের একটু কানাঘুষো বেশ ভালোই চলে, আর ভূতে ওর দারুণ ভয় ছিল, সেটা তোরা জানিস। দাদাও শুনেছিল, ও বেরোতে চাইছিল না, কিন্তু ফোনের ওপারে থাকা লোকটির জোরাজুরিতে বেরোয় সায়ন। অনেকক্ষণ আসছে না দেখে দাদা ফোন করে, কিন্তু ও ফোন রিসিভ না করাতে চিন্তিত হয়, খুঁজতে বেরোয়। ব্রিজের ওপরে গিয়ে সায়নের দাদা দেখে যে বাইকটা একদিকে পড়ে আছে, আর আর ও একদিকে মুখ গুজে পড়ে আছে, আর ব্রিজের রেলিংটা একদিকটা পুরো ভেঙে গেছে। তারপরে ঘটনা তো সবই তোরা শুনেছিস। সত্যি কিভাবে যে কি হলো না আমি এখনো বুঝতে পারছি না, জানিস না, কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। দেখ অনু, দেখ অনু 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 দেখ, আমরা সবাই একে অপরকে এত ভালোবাসি যে আমরা সামান্য কিছুতে ওয়ারিড হয়ে পড়ি। আর আর এটা তো এরকম একটা ঘটনা। দেখ বাবু, কাঁদিস না প্লিজ, প্লিজ অনু, প্লিজ। দেখ কাঁদিস না, তোর চোখের জল আমার ভালো লাগে না, তোর চোখের জল আমি দেখতে পারি না, ভুলে গেছিস সেটা? এই এই প্লিজ প্লিজ কাঁদিস না, ওহ কাঁদিস না বাবা। আচ্ছা ছাড় না, ছাড় না, ওহ ওঠ ওঠ, এবারে এবার 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 এবারে একটু আমায় কিছু খেতে দে তো। এই জানিস তো ছুঁচোটা অনেকক্ষণ ধরে কিছু পাইনি, কিন্তু পেটে মারাত্মক দন বৈঠক দিচ্ছে। ওহ আমার হেভি খিদে পেয়েছে, এবার একটু কিছু ব্যবস্থা করো, নাহলে ও কিন্তু পেট ফাটিয়ে বেরিয়ে আসবে আমার, সেটা ভালো হবে। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। এই দিদি চল, এই কালকে ভোরে না বেরোলে কিন্তু মালবাজারের ট্রেনটা পাবো না, বুঝলি? হ্যাঁ চল। তিথি আর অনু চলে যাওয়ার পর শুভেন্দু উঠে দাঁড়ায়, একদম ভালো লাগছে না। আস্তে আস্তে ঘরের চারিদিকে তাকায়। কতবার এখানে এসেছে বেড়াতে, এই ঘরে ওরা চারজন কত যে খুনসুটি, আনন্দ আর সুন্দর সময় কাটিয়েছে তার ইয়ত্তা নেই। ঘরের চারিদিকে তাকালে সেসবের নানান চিহ্ন চোখে পড়ে। সামনের ওয়ার্ড্রোবের উপর একটা সুন্দর ফ্রেমবন্দি গ্রুপই চোখে পড়ে শুভেন্দুর। অজান্তেই আর্দ্র হয়ে আসে চোখের পাতা দুটো। ফটোটা হাতে তুলে নিয়ে একবার হাত বোলায় তার উপর, স্পেসিফিক ভাবে সায়ন আর অনুর মুখের উপর। অজান্তেই চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে ওদের মুখের উপর। তিথি আর অনু না জানতেই পারে, কিন্তু সত্যিটা তো সে জানে অক্ষরে অক্ষরে। আর বিশেষত যে বিশেষ কাজের জন্য ওর এখানে আসা, সেটা করা হয়নি। মূলত সেই অসমাপ্ত কাজটা সমাপ্ত করতেই ও এখন এই অবস্থাতেও এসেছে, কিন্তু সেই কাজ করার সাহসটা এখনো পর্যন্ত হয়নি। একটাই কারণ, যদি সফল হয় তাহলে আগামী দিন হয়তো হতে পারত ফুলের মতো সুন্দর, কিন্তু তা না হয়ে যদি অন্য কিছু হয়, ও যদি বিফল হয়, না, আর ভাবতে পারে না শুভেন্দু। আর যাই হয়ে যাক, বিশ্বাসঘাতক হয়ে থাকতে পারবে না সে। ফ্রেমটা নিয়ে সোফায় এসে বসলো সে। পকেট থেকে একটা রুমাল বার করলো, খুলে একবার দেখলো, তারপর সেটার উপর আলতো একটা চুম্বন এঁকে টি টেবিলের উপর আস্তে করে রেখে দিল। এমন সময় ফোনটা বেজে উঠল।
অনু আর তিথি বোঝার আগে শুভেন্দু দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে অনু এসে ফোনটা ধরল। হ্যালো। কে অনু? হুম। আমি সুবায়ুদা বলছি রে, সায়নের দাদা। বলছি শোন, কাল তোরা তাড়াতাড়ি আসিস। কেন? সায়নের কি কিছু? আরে না না, ও ঠিক আছে, আউট অফ ডেঞ্জার। ডক্টর রেস্ট নিতে বলেছে। এইমাত্র কথা হলো বেশ কিছুটা। আসলে মারাত্মক একটা ট্রমার মধ্যে আছে। ট্রমা? মানে মারাত্মক ট্রমা কেন? এত ডিপ্রেসড হওয়ার তো কিছু হয়নি, এটা তো নর্মাল একটা অ্যাক্সিডেন্ট। কি বলছিস তুই? নর্মাল? রীতিমতন কাঁদছে, চোখের সামনে ওই রকম। আরে শুভেন্দুর বডিটা তো। হোয়াট? বডি মানে? কি 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 যা তা বলছো তুমি? হ্যাঁ, শুভেন্দু একটু আগে আমার আর তিথির সাথে বসে কথা বলছিল। আরে আরে ও তো ওয়াশরুমে আছে, এই মাত্র গেল। কি বলছো তুমি এসব? হোয়াট ননসেন্স! অনু, কি সব বলে চলেছিস তুই? বুঝতে পারছি এটা খুবই খারাপ একটা ঘটনা, কিন্তু তা বলে। অনু ধপ করে কাঠের মেঝেতে বসে পড়ে। বুকটা হঠাৎ সম্পূর্ণ ফাঁকা লাগে তার। এ কি বলছে শুভায়ুদা? বডি মানে? শুভেন্দু কি আর নেই? চোখের সামনে গোটা পৃথিবীটা যেন দুলে উঠল, আর সাথে সাথেই একটা অব্যক্ত কান্না যেন কণ্ঠ রোধ করে দিল তার। বহু কষ্টে নিজেকে সামলে উঠে কান্না মেশানো গলায় বলে উঠল, শুভায়ুদা, কিন্তু কিন্তু একটু আগে যে ও আমার আমার পাশে কি করে শুনে হয়তো তোর গল্প বলে মনে হবে, কিন্তু দুর্ভাগ্যবশত সত্যি এটা তোরা হয়তো এক্সপেক্ট করবি না। কিছুদিন আগে আমাদের এখানে বেশ কয়েকটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস লোকেট করে এখানকার লোকাল পুলিশ। আসলে সকালে জমজমাট হলে কি হবে, রাত 8টার পর এই জায়গাটা পুরো নিশুতি। সেই সময় এইসব কাজগুলো হয়। আর আমাদের এখানে যে ব্রিজটা আছে, ওই দিকটা সম্পূর্ণ অন্ধকার। মিউনিসিপ্যালিটিকে বারবার ইনফর্ম করেও কিছু হয়নি। সেই সুযোগটাই কাজে লাগিয়েছিল ওরা। শ্মশানের মধ্যে হতো এসব। 2 দিন আগে একটা লাশও পাওয়া যায় ব্রিজের নিচে খালের মধ্যে, কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করেও কিছু করতে পারেনি। গতকাল এখানে শুভেন্দু আসে। আসলে ওর এইদিকে কোনো একটা কাজ ছিল। ফিরতে দেরি হবে মনে করে সায়নকে ফোন করে ডাকে। সায়ন প্রথমটা যেতে রাজি হয়নি, বলেছিল আমাকে পাঠাবে, কিন্তু শুভর জোরাজুরিতেও যেতে বাধ্য হয়। বাইক নিয়ে বেরায় সায়ন। তখন ওই রাত ওই 10টা হবে। সায়নের মুখে যা জানতে পারি তাতে তো আমি স্টান্ড। মুখ থেকে কথা সরেনি এক ফোঁটা। ব্রিজ থেকে ফেরার পথে রাস্তায় দেখতে পায় কয়েকটা লোক রাস্তার মাঝে ঝামেলা করছে। বাইকের আলোয় ওরা দুজন স্পষ্ট দেখতে পায় একটা জলজ্যান্ত লোককে স্ট্যাপ করছে ওই লোকগুলো। বাইকের আলো যতক্ষণ ওদের উপর পড়েছে ততক্ষণ ছুরির আঘাতে লোকটা মরার পথে। কিন্তু বিপদে পড়ল সায়ন আর শুভ। এইরকম একটা কাজের সাক্ষীদের কি বাঁচিয়ে রাখা যায়? তাই ওদের লক্ষ্য করে গুলি চালায় ওই শয়তানগুলো বেশ কয়েকবার। বাইক ঘুরিয়ে পালাবার সময় একটা গুলি ওদের বাইকের চাকায় লাগে। তারপরই ব্রিজে ধাক্কা লাগে। শুভেন্দু পড়ে যায় 10 ফুট তলায় খালের জলে। সায়নের মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে যায়। সকালে ওর বডিটা শুভ 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 কষ্টটা আরো লাগছে অন্য জায়গায়। সায়নকে নাকিও বলছিল তোর কাছে ওর একটা কাজ অপূর্ণ রয়েছে, তোকে নাকি একটা জিনিস দেওয়ার ছিল। বলেছিল কাজটা কমপ্লিট হলে ওর এতদিনের স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমার মনে হয় ও তোকে আর শুনতে পারে না। প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে।
প্রিয়জনকে হারানোর কষ্ট কতটা ভয়ঙ্কর হতে পারে, আবার 7 বছর পর তার নিষ্ঠুর ভাগ্য বিধাতা বুঝিয়ে দিয়ে গেল। চোখের সামনে পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে আসে। কান্নার শব্দে অন্য ঘর থেকে ছুটে আসে তিথি। কিছু বুঝতে পারে না প্রথমটা, একটা অজানা আতঙ্কে বুকটা কেঁপে ওঠে ওর। তাহলে সায়নের সঙ্গে কিছু, কিন্তু জানার উপায় নেই। অনুকে আশ্বস্ত করে সোফার উপরে নিয়ে গিয়ে বসায়, কিন্তু সদ্য প্রিয় বন্ধুকে হারানোর যন্ত্রণায় ও উদ্ভ্রান্ত দিশেহারা। কিন্তু এই কান্নায় ছেদ পড়ে একটা জিনিস দেখে, একটা আংটি, একটি ভাঁজ করা সাদা কাগজ, হয়তো চিঠি, আর একটা লাল গোলাপ, যা পড়ে আছে ওদের গ্রুপ ফটোর উপরে, স্পেসিফিক্যালি বলতে গেলে অনুর ছবির উপরে। গ্রুপ ফটো, গোলাপ আর ভাঁজ করা চিঠিটা হাতে তুলে নিল। অনু, তোকে কথাটা নিজের মুখে বলার মতো সাহস বা ক্ষমতা কোনোটাই আমার নেই। আসলে কি বলতো, তোকে আমি একটু ভয় পাই। একটু বলছি কেন, বোধহয় একটু বেশিই ভয় পাই। কিন্তু তার থেকেও তোকে আমি বেশি নিজের আপন বলে মনে করি। কবে থেকে এটা মনে হলো তা আমি জানি না, তবে একটা দিন সত্যি মনে হয়েছিল, যদি তুই এইভাবে আমার দিনটা ছিল সরস্বতী পুজোর দিন, গত বছর। তুই সেদিন একটা ঘন নীল রঙের শাড়ি পরেছিলি, খোলা চুল, ঠোঁটে হালকা লিপস্টিক, আর কপালে একটা গোলাপি রঙের টিপ ছিল তোর। কি মোহময়ী লাগছিল তোকে, ওই রূপে তোকে আগে কখনো দেখিনি। চেষ্টা করেছিলাম সেদিন তোকে কথাটা বলার, কিন্তু সে সময়ে তোকে কিছু বলার মতো সাহস আমার হয়নি। তোর মনের কষ্টগুলো, তোর পাওয়া ব্যথাগুলো আমি সব সময় অনুভব করতাম, বিশ্বাস কর, কিন্তু তোকে বলতে পারিনি। তোর চোখ থেকে যদি এক বিন্দু জল পড়তো না, সেটা আমার বুকে শেলের মতো বিঁধত। কিন্তু আর নয়, আর আমি পাচ্ছি না রে, আর আমি সত্যিই পারছি না। কত রাত আমি ছটফট করেছি তোকে কথাগুলো বলার জন্য, তোকে আজকের এই কথাটা বলার জন্য কতগুলো রাত আমি না ঘুমিয়ে কাটিয়েছি। জানি হয়তো তোর মনে হয়তো তেমন কিছুই নেই, শুধু তুই আমাকে বন্ধু বলেই ভাবিস হয়তো। কিন্তু সত্যি আমিও সেই ভয় না তোকে এতদিন কিছু বলতে পারিনি। যদি তুই কিছু মনে করিস, তাই তোকে কিছু বলতে পারিনি। যদি আমাদের এত বছরের সুন্দর বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, কিন্তু আর নয়। হ্যাঁ, আজ সাহস করে তোকে কথাটা বলছি। অনু, থাকবি আমার সাথে, আমার ভালোবাসা হয়ে, আমার অন্তরঙ্গ চির সাথী হয়ে, তোর শুভ। আংটিটা হাতে তুলে পরে নিল অনু। তারপর চিৎকার করে কেঁদে উঠল এক হৃদয় বিদারী যন্ত্রণায়। অজান্তেই চিঠিটা খসে পড়ে গেল হাত থেকে, আর অঝোর ধারায় চোখের জলে ভিজিয়ে দিল গ্রুপ ফটোয় থাকা শুভেন্দুর মুখটা।